শক্তিশালী মরক্কোর সাথে 1-1 গোলে ড্র করে শুরু করলো ব্রাজিল। মনে হতে পারে যে আমি শুরুতে কি পাগলামি উল্টাপাল্টা কথা বলতেছি, যে শক্তিশালী মরক্কোর সাথে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ড্র করছে। না ভাই, আমি উল্টাপাল্টা কথা বলতেছি না, আমার যেটা মনে হচ্ছে আমি আসলে ঠিকই বলতেছি। আমরা অ্যাকচুয়ালি এই মরক্কোকে একটু আন্ডার এস্টিমেট করতেছি, কিংবা ব্রাজিলকে তাদের হিস্টোরি এবং লিগেসি বিবেচনায় তাদের প্রেজেন্টকে ওভারলুক করে কিছুটা ওভার এস্টিমেট করতেছি। মরক্কো 2022 বিশ্বকাপের সেমিফাইনালিস্ট, তাদের একটা গোল্ডেন জেনারেশন তখন চলতেছিল, সেটা এখনো আছে, বাট তার মানে এই না যে মরক্কো তাদের নির্দিষ্ট কয়েকটা ট্যালেন্টেড ফুটবলের উপরে কিন্তু নির্ভরশীল ছিল। মরক্কোর পাইপলাইনও কিন্তু স্ট্রং, যেই কারণে মরক্কো কিন্তু অলিম্পিকে ভালো করছে এবং লাস্ট আন্ডার-20 ওয়ার্ল্ড কাপটাও কিন্তু জিতছে। তার মানে বলা হচ্ছে যে মরক্কো গোল্ডেন জেনারেশন যেরকম চলতেছে, আর একটা ভালো জেনারেশন চলে আসতেছে, এবং মরক্কোর ফুটবল প্রজেক্টটাও ভালো। ইন ফিউচার মরক্কো কিন্তু একটা বিগ টিম হিসেবে থাকবে, এবং এই মরক্কোকে বিগ টিম হিসেবে এখনো কনসিডার করা উচিত। ব্রাজিলের জিনিসটা যেটা হচ্ছে, তারা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, তাদের অনেক লিজেন্ডারি ফুটবলার আছে, অনেক ট্যালেন্টেড ফুটবলার ছিল এবং এখনো স্কোয়াডে আছে, বাট এই ব্রাজিল টিমটা কিন্তু অ্যাকচুয়ালি ব্যালেন্সড না। ব্রাজিলের গোলকিপার ভালো, সেন্টার ব্যাক ভালো, ফরওয়ার্ড লাইন ভালো, বাট ব্রাজিলে কিন্তু মিডফিল্ড সে আগের মতো ক্রিয়েটিভ না। প্লাস অনেকদিন এই দানি আলভেজ, মার্সেলোরা যাওয়ার পরে কিন্তু অনেকদিন ধরে ব্রাজিলের সেরকম অ্যাটাকিং মাইন্ডেড ক্রিয়েটিভ ফুল ব্যাকও উঠে আসে নাই, যেই কারণে এই আনচেলত্তির ব্রাজিলকে কিন্তু সেভাবে আগের মতো ব্যালেন্সড এবং ডেডলি বলা যায় না। সো 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন বলি, তাদের হিস্টোরি বলি, লিগেসি বলি, এইটা কিন্তু এই ব্রাজিল টিমের সাথে যাচ্ছে না, এবং ওই 5 বারের 5টা বিশ্বকাপ কিংবা তাদের লিগেসি দিয়ে কিন্তু এই ব্রাজিলকে জাজমেন্ট করা যাবে না। সো মরক্কো এবং ব্রাজিলের খেলায় এই যে 1-1 গোলে যে ড্র হইলো, এটা কিন্তু আমার মতো এটা একটা ফেয়ার রেজাল্ট। 4 বছর পরে যারা বিশ্বকাপ দেখে, যারা নিজ দল বাদে অন্য দলের কোনো খবর রাখে না, তাদের কাছে হয়তো একটু অন্যরকম লাগতে পারে যে ব্রাজিল কেন এত বেশি খারাপ খেললো, ব্রাজিল আর আগের মতো নাই, কিংবা এই মরক্কোর সাথে তারা ড্র করছে, এরা তো গ্রুপ রাউন্ডে পার হইতে পারবে না, এরকম এক্সট্রা অনেক কথা হবে এই বিশ্বকাপ টাইমে। এটা খুব একটা স্বাভাবিক ব্যাপার, বাট গ্রাউন্ড রিয়েলিটি হচ্ছে মরক্কো কিন্তু এই গ্রুপে একটা বিগ টিম ছিল, ব্রাজিলও গ্রুপের বিগ টিম। সো আমরা অ্যাকচুয়ালি এই বিশ্বকাপের ফার্স্ট বিগ ম্যাচটা দেখছি ব্রাজিল এবং মরক্কো ম্যাচের মাধ্যমে। সো এখানে এই ম্যাচ নিয়ে আনচেলত্তির ট্যাকটিক্স নিয়ে সমালোচনা হচ্ছে, বাট আনচেলত্তি অ্যাকচুয়ালি কি করতে চাইতেছে আমি যদি একটু এক্সপ্লেইন করি। আমি আগে বলছি যে যেটা একটু অনুমান করা হচ্ছিল যে আনচেলত্তি হয়তো ব্রাজিলকে 4-2-3-1 অথবা 4-2-4 ফর্মেশে সে কন্টিনিউ করবে, বাট ব্রাজিলের যেটা বললাম যে তাদের মিডফিল্ডে একটু সলিডিটির অভাব আছে, ক্রিয়েটিভিটির অভাব আছে, মিডফিল্ডে তারা সেভাবে কন্ট্রোল করতে পারে না আগের মতো, যে কারণে আনচেলত্তি এই ম্যাচে 4-3-3 ফরমেশনের নাম ছিল, মিডফিল্ডে পাকে তাকে ইনক্লুড করে 3 ম্যান মিডফিল্ড লাইন নিয়ে, যাতে মিডফিল্ডে একটু বেটার কন্ট্রোল ক্রিয়েট করা যায়। আবার একই সাথে আনচেলত্তির যে বেস 2 অ্যাটাকার রাফিনহা এবং ভিনিসিয়াস জুনিয়র, এই দুজনকে আনচেলত্তি একটু কাছাকাছি খেলাতে চাইছিল, যে যাতে করে তার আনচেলত্তির হাতে থাকা বেস 2টা স্কিলফুল অ্যাটাকারের মধ্যে কম্বিনেশন প্লেটা যাতে একটু বেটার হয়। যে কারণে এককালের ন্যাচারাল রাইট উইঙ্গার রাফিনহা কিন্তু তার ক্লাব বার্সেলোনায় যে পজিশনে খেলে, যে পিচের সেন্টারে অথবা লেফট হাফ স্পেসে, সেরকম একটু সেন্টারে চাপে খেলতেছিল রাইট উইংটা ছেড়ে দিয়ে, যে কারণে ব্রাজিলের ফরমেশনটা 4-3-3 এর বদলে অনেক সময় কিন্তু 4-3-1-2 অথবা 4-4-2 ডায়মন্ডের মতো কিন্তু মনে হচ্ছিল। তো আনচেলত্তির টিম সিলেকশনের সবচেয়ে ক্রিটিসাইজ করা হচ্ছে তার একদম ফ্রন্টে থাকা ব্রেন্টফোর্ডের ইগোর থিয়াগোকে নিয়ে। এই ইগোর থিয়াগো কিন্তু ব্রাজিল স্কোয়াডের একমাত্র জেনুইন এবং ফিজিক্যাল নাম্বার 9। এখন কেন কোন হাকে রেখে আনচেলত্তি এই ফিজিক্যাল নাম্বার 9 ইগোর থিয়াগোকে স্টার্ট করাইলো? কারণ মরক্কোর হিস্টোরি কি? মরক্কো 2022 বিশ্বকাপের সেমিফাইনাল খেলছে কিন্তু লো ব্লকের ডিফেন্স করে, যেটাকে আমরা বলি হারাম বল ফুটবল। এই হারাম বল ফুটবলের এগেনস্টে কিন্তু একটা লম্বা ফিজিক্যাল স্ট্রাইকার লাগে, যাতে করে যখন বক্সে ক্রস খেলা হবে, কোনো স্পেস না পেয়ে সেই ক্রসটাতে কাজে লাগানোর জন্য একটা এরিয়াল থ্রেট অপোনেন্ট বক্সে থাকে। যেই কারণে আমরা দেখছি এই ম্যাচে যে ব্রাজিল ইগোর থিয়াগোকে টার্গেট করে কিন্তু অনেক বেশি লং বল খেলছে। সো আনচেলত্তি কেন এরকম টিম সিলেকশন করছিল?
ফার্স্ট অফ অল মিডফিল্ডে কন্ট্রোলের জন্য সে পাকাতাকে ইনক্লুড করে, এবং মরক্কোর লো ব্লকের ডিফেন্ডিং এগেইনস্ট একটা এরিয়ালি একটা সলিউশন বের করার জন্য সে ইগোর থেকে স্টার্ট করে। আলটিমেটলি এই অ্যাপ্রোচটা আনচেলত্তি ক্লিক করে নাই, স্পেশালি ফার্স্ট হাফে, কারণ ফার্স্ট হাফে মরক্কো বেটার টিম পারফরমেন্স শো করছে। মরক্কোর প্রেসিং প্যাটার্ন ভালো ছিল, মরক্কোর বল উইনের পর তাদের বিল্ড আপটা ভালো ছিল, এবং অ্যাটাকিং থার্ডে গিয়ে তাদের অ্যাটাকারদের কম্বিনেশন প্লে, অফ দ্য বল মুভমেন্ট, আন্ডারস্ট্যান্ডিংও কিন্তু ব্রাজিলের থেকে বেটার ছিল। যদিও বা ব্রাজিলের অ্যাটাকাররা স্কিল বলে, ট্যালেন্ট বলি মরক্কোর প্লেয়ারদের থেকে এগিয়ে ছিল। তো এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, এই আনচেলত্তি তার টিমের অন্যতম সেরা প্লেয়ার ভিনিসিয়াসকে কিন্তু অনেক আগে থেকে চিনি, রিয়াল মাদ্রিদের সময় থেকে। সো ভিনিসিয়াসের সেরাটা কিভাবে বের করতে হয় এটা কিন্তু আনচেলত্তি খুব ভালো করে জানে, এবং ভিনিসিয়াসের একটা ইন্ডিভিজুয়াল মোমেন্টের কারণেই কিন্তু ব্রাজিল এই ম্যাচটা হারে নাই, তারা ড্র নিয়ে ফিরে আসতে পারছে। তো এখানে ভিনি সেরাটা আনতে গিয়েও কিন্তু আনচেলত্তি ট্যাকটিক্যালি কিছু জিনিস স্যাক্রিফাইস করছে। কিভাবে? ভিনি খেলতেছিল লেফট টাচ লাইনে, সেখান থেকে কিন্তু সে ট্র্যাক ব্যাক করতেছিল না, জাস্ট ফ্রি রোলে খেলতেছিল, তার কোনো ডিফেন্সিভ ডিউটি ছিল না। যার ফলে দেখা গেছে যে ভিনির সাথে যে ব্যাটল হচ্ছিল মরক্কোর রাইট ব্যাক আশরাফ হাকিমি, যাকে কিনা এই সময় অন্যতম সেরা রাইট ব্যাক বলা হয়, সেই আশরাফ হাকিমি কিন্তু মরক্কো যখন বল উইন করতেছিল সে তখন কোনো বাধা বিপত্তি ছাড়াই সে বল ক্যারি করে কিন্তু অ্যাটাকে উঠতে পারতেছিল। এবং আমরা যদি স্টেট দেখি, মরক্কোর প্লেয়ারদের মধ্যে সবচেয়ে বেশি কি পাস দিছে কিন্তু এই আশরাফ হাকিমি। এখন ব্রাজিলের লেফট সাইডে ভিনিসিয়াস যদি একটু ভালো ওয়ার্ক রেট দিত, অথবা ভিনিসিয়াসের মধ্যে যদি ভালো ওয়ার্ক রেট দেওয়া যদি কেউ থাকতো, তাহলে কিন্তু এই আশরাফ হাকিমি যে 3টা চান্স ক্রিয়েট করলো, ওই 3টা চান্স ক্রিয়েট করতো সে তো ঠিকভাবে নাও করতে পারতো, কারণ তাকে ট্র্যাক করার জন্য কিন্তু একটা প্লেয়ার ব্রাজিলের থাকতোই। ব্রাজিল যেমন একদিক দিয়ে তাদের রাইট সাইড দিয়ে মরক্কোকে অ্যাটাকে ওঠার সুযোগ করে দিয়েছে, সেমটা কিন্তু অপর উইংয়েও করছে। কারণ কি, রাফিনহা ন্যাচারাল রাইট উইঙ্গার ছিল, সেই রাফিনহা কিন্তু এইবার পিচের সেন্টারে খেলতেছিল, যেই কারণে রাইট উইংটা কিন্তু পুরোপুরি ফাঁকা হয়ে গেছিল। সো ওই রাইট উইংটা হোল্ড করার জন্য কিন্তু একমাত্র অপশন ছিল ব্রাজিলের রাইট ব্যাক ইভানেস। সে ইভানেস কিন্তু ফার্স্ট হাফে অনেক পোর পারফরমেন্স করছে, এবং রাইট সাইড ধরে যে অ্যাটাক করা এবং রাইট সাইডটা অফেন্স ডিফেন্স সামলানো, সেটাতে কিন্তু সে সেভাবে সফল হয় নাই, এবং সে কিন্তু একটা ইয়েলো কার্ডও কনসিড করে, যে কারণে সেকেন্ড হাফে গিয়ে আনচেলত্তি কিন্তু তাকে সার্ভ করতে বাধ্য হয়। তো এই কারণে মরক্কো যেখানে উইং বেসড ফুটবল খেলতেছিল, সেখানে ব্রাজিল তার টেকনিক্যালি দুই উইংয়ে কিন্তু মরক্কোকে ফ্রি করে রাখছিল ফার্স্ট হাফে। এরপরে সেকেন্ড হাফে যেটা হয়, আনচেলত্তি তার ট্যাকটিক্সে কিছুটা চেঞ্জ আনেন, ক্যাসেমিরো ইয়েলো কার্ড খাওয়া ক্যাসেমিরো এবং ইভানাসকে উনি উঠে নেন। তো এখানে জিনিসটা যেটা হয়, রাফিনহাকে তো উনি সেকেন্ড হাফের শুরু থেকে একদম রাইট টাচ লাইনে পাঠিয়ে দেন, ক্যারিয়ার শুরুতে রাফিনহা যে টাচ লাইনটা হোল্ড করতো সেইখানে, এবং ভিনিসিয়াস এজ ওয়েল লেফট টাচ লাইনে, এবং ব্রাজিল কিছুটা উইং বেস ফুটবল খেলা শুরু করে। এই সময় মরক্কোর যে দুই ফুল ব্যাক তারাও কিন্তু কিছুটা তাদের নিজেদের হাফে পিন্ড হয়ে যায়, কারণ এখন কিন্তু তাদেরকে দুই উইংয়ে ডিফেন্সিভলি বেশি ফোকাস থাকতে হচ্ছিল। আবার এট দ্য সেম টাইম মরক্কো কিছুটা তাদের অ্যাপ্রোচের চেঞ্জ আনে, কারণ খেলা তখন অলরেডি 1-1, এবং এই খেলার এই স্কোর লাইন যদি এরকম থাকে তো মরক্কো ব্রাজিল দুই টিমে 1 পয়েন্ট নিয়ে এই ম্যাচটা শেষ করবে। এখন এই গ্রুপ রাউন্ডে মরক্কো জানে যে সবচেয়ে স্ট্রং অপোনেন্ট হচ্ছে তাদের জন্য ব্রাজিল। এই ব্রাজিল ম্যাচটা যদি তারা না হেরে শেষ করতে পারে, তাহলে কিন্তু তাদের সুযোগ থাকবে নেক্সটে হাইতি কিংবা স্কটল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নেক্সট রাউন্ডগুলোতে কিছুটা ইজি অপোনেন্ট পাওয়া। এরকম একটা ইকুয়েশন মাথায় রেখে সম্ভবত মরক্কোর কোচ সেকেন্ড হাফে সেভাবে অ্যাটাকিং মুডে খেলায় নাই, এবং অ্যাটাকিং মুডে যেহেতু খেলা নেই, ব্রাজিলও তখন নিজেদের গুছানোর একটা সময় সুযোগ পেয়ে গেছিল, যে কারণে সেকেন্ড হাফে আর কোনো গোল হয় নাই, এবং আলটিমেটলি ম্যাচটা 1-1 গোলে শেষ হয়। এখানে আসলে শক্তিমত্তা বিবেচনায় ব্রাজিল এবং মরক্কো কাউকেই লুজার কিংবা উইনার বলা যাচ্ছে না, এটা একটা ফেয়ার রেজাল্ট বলতে হচ্ছে, কারণ দুই দলই একটা সেম টাইম দেখছে যে এই গ্রুপ রাউন্ডের বাকি দুই দল কম্পারেটিভ তাদের আজকের অপোনেন্টের থেকে উইক হবে। সো তারা যদি আজকের ম্যাচটা না হেরে শেষ করতে পারে, তাহলে বাকি দুই ম্যাচে কিন্তু বেশি অ্যাটাকিং ফুটবল খেলে বেশি গোল আদায় করে তাদের দুই টিমেরই কিন্তু সমান সুযোগ থাকবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে গ্রুপটা শেষ করার।
সো এই হিসাবে এই আজকের ম্যাচের রেজাল্টটা কিন্তু ফেয়ার বলতে হয়। তবে একটু আনফেয়ারনেস ধরতে হয় ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ডটা নিয়ে, যে অ্যাওয়ার্ডটা পাইছে ভিনিসিয়াস জুনিয়র। এখানে একটা জিনিস ব্যাপার যে ভিনিসিয়াস জুনিয়রের সেই ইন্ডিভিজুয়াল মোমেন্টটা যদি না আসতো, সেই গোলটা যদি ভিনি না করতো, তাহলে কিন্তু ব্রাজিল প্রথম ম্যাচটা কিন্তু হেরে শুরু করে। এবং এখন যে সমালোচনাটা হইতেছে তার থেকে হাজার গুণ বেশি সমালোচনা হইতো ব্রাজিল যদি হেরে বিশ্বকাপটা শুরু করতো। বিনি ওই একটা ইন্ডিভিজুয়াল মোমেন্টের কারণে কিন্তু ব্রাজিল ম্যাচটা হারে নাই। এখানে একটা জিনিস, ওই গোলটা যদি বাদ দেই, বিনি স্ট্যাটটা যদি দেখি, সে কোনো সাকসেসফুল ড্রিবলিং করে নাই এবং প্রত্যেকবার সে হাকিমের সাথে ডুয়েলসে হেরে বল লুজ করছে। আর হাকিমের অফেন্সিভ কন্ট্রিবিউশন কথা তো আগেই বললাম। তো এখানে কিন্তু বেস্ট চয়েস হইতে পারতো মরক্কোর ডিফেন্সিভ মিডফিল্ডার আশরাফ বদলুবি। এই প্লেয়ারটা দারুণ পারফরমেন্স করছে পুরো ম্যাচ জুড়ে, যে কিনা তার ভালো ওয়ার্ক রেট দিয়ে, তার পজিশন সেন্স দিয়ে, তার ট্যাকলিং স্কিল কাজে লেগে রেগুলার কন্টিনিউয়াস বেসিসে বল উইন করছে। এবং বল উইন করলেই তো শুধু না, বল উইন করে সে তার ডিফেন্সকে যেমন হেল্প করছে, তেমনি সেই বলটা তার ফরওয়ার্ডদেরকে একটা ভালো স্পেসে পাস দিয়ে কিন্তু ফরওয়ার্ডদেরকেও তো সে হেল্প করছে। মানে এই প্লেয়ারটা অফেন্স টু ডিফেন্স দুই দিকে কিন্তু সমান তালে পারফর্ম করছে, অলরাউন্ড একটা পারফরমেন্স শো করছে। যে অলরাউন্ড পারফরমেন্সটা কিন্তু ব্রাজিলে কেউ শো করতে পারেনি। ব্রাজিলের এই প্রেজেন্ট যে সিচুয়েশনটা ফুটে ওঠে কিন্তু এরকম আইয়ুব বগদাদির মতো একটা অলরাউন্ড প্লেয়ারের অভাবে, যেখানে মিডফিল্ডাররা হয় বল উইন করতেছে কিন্তু ভালো পাস দিতে পারতেছে না, ফুল ব্যাকরা হয়তো বা ডিফেন্সিভলি ভালো করতেছে বাট অফেন্সিভলি আগের মতো ভালো অলরাউন্ড পারফরমেন্স শো করতেছে না। যে কারণে ব্রাজিল কিন্তু আগের মতো ব্যালেন্স টিম না। তাদের হয়তো সেন্টার ব্যাক ভালো, ডিফেন্স গোলকিপার ভালো, ফরওয়ার্ড লাইন ভালো, বাট মিডফিল্ড কিংবা ফুল ব্যাকে যে ল্যাকিংসটা আছে, সেই কারণে ব্রাজিলকে কিন্তু আগের মতো সেই মাইটি ব্রাজিল বলা যায় না, যারা কিনা 5টা বিশ্বকাপ জিতছিল। তারা একটা অনেক ভালো লিগেসি ক্যারি করে। এবং অপরদিকে মরক্কো দিন দিন নিজেদেরকে ডেভেলপ করতেছে, তাদের গোল্ডেন জেনারেশন চলা অবস্থায় তারা আরেকটা ভালো জেনারেশন ক্রিয়েট করতেছে। সো যেটা বললাম যে প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ডটা কিছুটা আনফেয়ার মনে হইতে পারে, বাট ম্যাচ রেজাল্টটা কিন্তু আনফেয়ার না। এক রেজাল্ট, এক গোলে যে ড্রটা হয়েছে সেটা কিন্তু দুই দলের জন্য ফেয়ার রেজাল্ট। এবং এখানে কিন্তু শেষ না, কার্লো আনচেলত্তি কিন্তু ম্যাচ বাই ম্যাচ তার ট্যাকটিক্স সাজায়, ম্যাচ বাই ম্যাচ সে গেম প্ল্যান সেট করবে। সেই হিসাবে ব্রাজিল নেক্সট দুইটা ম্যাচ যেতে কিন্তু এখনো গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে যেতে পারে। এবং নকআউটে যদি যায়, কার্লো আনচেলত্তির আসল খেলা কিন্তু তখন শুরু হবে। এবং যেটা বললাম যে ব্রাজিলের হয়তোবা অফেন্সিভ ফুটবলের সুন্দর ফুটবলের একটা লিগেসি আছে, বাট এইবার যদি ব্রাজিল ভালো কিছু করে, আমি এটা আগেও বলছি, ব্রাজিল কিন্তু ব্রাজিলিয়ান স্টাইলে করবে না, সেটা করবে ইতালিয়ান স্টাইল। সো কার্লো আনচেলত্তির উপরে ভরসা রাখুন। আশা করি উনি যদি সামনে যেতে পারেন তো তার ক্যারিশমা দেখাবেন, তার এতদিনের যে এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সটা শো করে তার ব্রাজিলকে হয়তো ভালো কিছু এনে দিতে পারেন। ব্রাজিল মরক্কো ম্যাচ নিয়ে এই হচ্ছে আমার অ্যানালাইসিস। আমার অ্যানালাইসিসটা যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাবেন। ব্রাজিল এই বিশ্বকাপে কত জেনে থাকে সেই মতামতটাও জানাবেন। সেই পর্যন্ত আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।